অবশেষে নেইমার ফিরেছেন, ভিনিসিয়াস জুনিয়র জ্বলে উঠেছেন এবং ব্রাজিল আগের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর হওয়া শুরু করেছে। ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিল ৩-০ গোলের জয় পেয়েছে এবং সে জয়ে ভিনিসিয়াস করেছেন জোড়া গোল। হ্যাটট্রিকটা তার হতে পারত, কিন্তু ওই যে ফাউলের কারণে তার দ্বিতীয় গোলটি বাতিল হয়। যদিও এ বিষয়ে অনেক সমালোচনা রয়েছে, কিন্তু ফিফা নিজে জানিয়েছে সেটা রেফারির সিদ্ধান্তে ভুল ছিল। ভিনিসিয়াস জুনিয়র, যিনি কিনা একসময় ন্যাশনাল ফ্লপের তকমা পেতেন, সেই ভিনিসিয়াস জুনিয়র এখন কার্লো অ্যানচেলোত্তির অধীনে আবারও নিজেকে খুঁজে পেয়েছেন। সেই ভিনিসিয়াস জুনিয়র, যে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপাতেন, ঠিক ব্রাজিলের জার্সিতেও সেই ভিনিসিয়াস জুনিয়রকেই দেখা যাচ্ছে। ম্যাচের ৩ নম্বর গোল করেছেন ম্যাথিউস কুনিয়া। এইবারের বিশ্বকাপে তার ৩ ম্যাচে ২ গোল। ভিনিসিয়াস জুনিয়র ৩ ম্যাচ খেলে ৪ গোল এবং ২ অ্যাসিস্ট করেছেন। কিন্তু ম্যাচের সবচেয়ে সুন্দর মুহূর্তটা আসে দ্বিতীয় অর্ধে, যখন নেইমার মাঠে নামেন। যে মানুষটাকে নিয়ে এত আগ্রহ, এত কৌতূহল, এত আলোচনা রয়েছিল, সেই মানুষটাই স্কটল্যান্ডের বিপক্ষে ৭৫ মিনিটে মাঠে নামেন এবং সেটাই ছিল ব্রাজিল ভক্তদের সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয়। তবে ব্রাজিল তাদের খুব খারাপ সময়েও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অনেকেই বলছিলেন এই গ্রুপ থেকে হয়তোবা মরক্কো গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, ব্রাজিল হয়তোবা রানার আপ হিসেবে শেষ করতে পারে। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে ব্রাজিল ঠিকই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফিরল এবং এটা তাদের একটা হেরিটেজ। কিছুদিন আগে কোচ কার্লো অ্যানচেলোত্তি বলেছিলেন এবার বিশ্বকাপটা খুব হাই ইন্টেন্সিটি হতে যাচ্ছে এবং এই বিশ্বকাপে আপনাকে খুবই হাই ইন্টেন্সিভ ফুটবল খেলতে হবে। এবং ব্রাজিলকে যে খুব হাই ইন্টেন্সিভ ফুটবল খেলতে দেখা গেল, ঠিক সেরকম না। কার্লো অ্যানচেলোত্তির ঠিক সেই ২০০৬-০৭ মৌসুমের ওল্ড স্কুল ফুটবলকেই খেলতে দেখা গেছে ব্রাজিলে। এবং এই প্লেয়িং স্টাইলে ব্রাজিল কিন্তু হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় পায় এবং স্কটল্যান্ডের বিপক্ষেও 3-0 গোলের জয় পায়। যদিও এ দলের মিডফিল্ডে একটু বেশি সমস্যা আছে, কারণ ক্যাসিমিরো থাকার কারণে মিডফিল্ডটা একটু বেশি স্লো হয়ে যাচ্ছে। সেই জায়গাতে ফ্যাবিনিও নামার পরে আবার মিডফিল্ডটা কম্প্যাক্ট হতে শুরু করেছে। হয়তো নকআউট ম্যাচ থেকে কোচ কার্লো অ্যানচেলোত্তি ফ্যাবিনিওকে ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব দিয়ে দিতে পারেন, অথবা তিনি যদি ক্যাসিমিরোকে খেলান তাহলে হয়তোবা অ্যাটাকিং ট্রানজিশন আরও বেটার করতে পারেন। তবে বিশ্বকাপের আগে যে সমালোচনা ছিল ব্রাজিলকে নিয়ে, যে ব্রাজিল ভালো কিছু করতে পারবে কিনা, কারণ ব্রাজিলের অবস্থা এবার খুবই খারাপ ছিল। ৫ নম্বরে থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে এবং এই যাত্রাটা ছিল ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ের একটি। কিন্তু বিশ্বকাপের মঞ্চে এসে পুরো চিত্র যেন পাল্টে গেল। ম্যাচের পর ম্যাচ ব্রাজিল যেন আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে, নিজেদের শক্তির জানান দিচ্ছে, ঠিক যেভাবে শক্তির জানান দিয়েছিল ২০০২ বিশ্বকাপে। সেবার কাফু, রোনালদো, রিভালদো, রোনালদিনিওর দল যেমন বিশ্বকাপ জিতেছিল, এবারও হয়তোবা নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকেতার দল হয়তোবা বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের পরিচিত করছে। ব্রাজিল যদি এভাবে নিজেদের পারফরমেন্স ধরে রাখতে পারে এবং কোচ কার্লো অ্যানচেলোত্তি যদি আরও দলটাকে সুগঠিত করেন, তাহলে হয়তোবা এবারে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে ব্রাজিল থাকছে এবং এবারে বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবেও ব্রাজিল থাকছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ নয়। রাউন্ড অফ 32-এ ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস অথবা জাপান। ব্রাজিল যদি এই ম্যাচটা জিতে ফিরতে পারে, তাহলে হয়তোবা সেমিফাইনালে পৌঁছানো তাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তবে ব্রাজিল বিশ্বকাপ জিতবে কি জিতবে না সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পারবো। এবং আপনাদের বিশ্বকাপ আপডেট পেতে হলে চোখ রাখতে হবে বণিক বার্তার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বণিক বার্তার সঙ্গে থাকবেন।